হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আবারও স্বাগত আপনাদের আমার ভূতের আওয়াজ চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদের মধ্যে আবারও একটি নতুন ঘটনা নিয়ে হাজির হলাম। আমি হিমেল। আশা করি এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে। তো ঘটনা শুরুর আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটি যেন সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দেন। তো আমি চলে যাচ্ছি মূল ঘটনায়। এটা আমার নিজের কালেক্ট করা একটি ঘটনা। এক অন্ধকার রাতে বৃষ্টির মধ্যে এক যুবক ফিরে আসলো তার গ্রামের পুরনো মেনরে। তবে সে আর আগের মতো নেই। নাম ছিল রনি, কিন্তু তার মৃতদেহ আজ আর চেনা যায় না। গ্রামের লোকেরা জানতো রনি গত বছর একটি দুর্ঘটনায় মারা গিয়েছিল, অথচ আজ তাকে দেখে মনে হচ্ছিল সে এক অদ্ভুত পরিবর্তনের শিকার হয়েছে। তার চোখে অদ্ভুত লালচে আভা, ত্বক ফ্যাকাশে হয়ে গেছে এবং তার হাসিতে ছিল কিছু অস্বাভাবিকতা। রনির ম্যানরের কাছে পৌঁছানোর পর গ্রামের এক বৃদ্ধ মহিলা, যিনি দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করতেন, তাকে দেখতে পান। তিনি ভয় পেয়ে ছুটে চলে যান গ্রামের একমাত্র মন্দিরে। সেখানে বৃদ্ধা বলেছিলেন, এটি শুধু এক প্রলয়ঙ্করী শুরুর প্রমাণ। তখন ওই মহিলা বলেছিলেন, এটি শুধু এক প্রলয়ঙ্করী শুরুর প্রমাণ। রনি কি আসলেই ফিরে এসেছে? রনির ফিরে আসার পর থেকে মেনুরের আশেপাশে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। প্রথমে গ্রামের কিছু পুরনো বাসিন্দা তাকে দেখে ভয় পায়। তারা বলে, রনি আর সেই যুবক নেই যাকে তারা একদিন জানতো। তার আচরণে কিছু অস্বাভাবিকতা ছিল। সে অনেক সময় শুধু ঘরের জানালা দিয়ে তাকিয়ে থাকতো, যেন কিছু দেখছিল। মাঝে মাঝে তার শরীরে যেন এক অদ্ভুত শক্তি অনুভূতি হতো। একদিন রাতে তার শোবার ঘর থেকে অদ্ভুত গুঞ্জন শোনা যায়, যা দূর থেকে শুনতে পেয়ে প্রতিবেশীরা অস্বস্তি অনুভব করে। এদিকে গ্রামটির পেছনের অংশে পুরনো কবরস্থানের কাছাকাছি কিছু নতুন চিহ্ন পাওয়া যায়, কিছু খোঁড়া খাঁজ এবং শুকনো ফুলের স্তূপ। গ্রামবাসীরা বলে, এসব কোনো সাধারণ ঘটনা নয়, যেন রনির ফিরে আসার কিছু অশুভ শক্তির প্রভাব ঘটছে। গ্রামের প্রধান দেবরাজ সিদ্ধান্ত নেয় যে ওই রহস্য উদ্ঘাটন করতে হবে। তিনি রনির মেনরে যেতে শুরু করেন, কিন্তু প্রতিবারই তার পা যেন তাকে ভিন্ন দিকে টেনে নিয়ে যায়। একদিন রনি তাকে নিজের কাছে ডাকে। দেবরাজ আতঙ্কিত হলেও রবিনের সামনে গিয়ে দাঁড়ায়। তুমি কি জানো দেবরাজ? রনি তার স্বাভাবিক চোখ দিয়ে তাকিয়ে বলল, এটা শুধু শুরু মাত্র, তুমি কিছুই জানো না। দেবরাজ রনির কথায় এক অদ্ভুত শিহরণ অনুভব করলো। তার বুকের ভেতর অজানা আশঙ্কা ঘনীভূত হতে লাগলো। রনির চোখে স্বাভাবিক এক আলো, ঠোঁটে হালকা হাসি, যেন সে কিছু বলতে চায় কিন্তু চেপে যাচ্ছে। গ্রামে রনি ফিরে আসার পর থেকে বেশ কিছু বিচিত্র ঘটনা ঘটতে থাকে। রাতের বেলা কেউ শুনতে পায় মাটির নিচ থেকে আসা ফিসফিসানি শব্দ, যেন কেউ নাম না জানা ভাষায় কিছু বলছে। মেনরের আশেপাশে কুকুরগুলো কেমন অস্থির হয়ে উঠেছে। তারা সারা রাত অদৃশ্য কিছুর দিকে তাকিয়ে চিৎকার করতে থাকে। একদিন গ্রামের কৃষক রমেশ মেনরের পাশ দিয়ে যাচ্ছিল। সে দেখতে পায় রনির মেনরের পিছনে জমিতে একা দাঁড়িয়ে আছে, কিছু একটা নিচু স্বরে বলে যাচ্ছে। রমেশ কাছে আসতে না আসতেই রনি হঠাৎ মুখ তুলে তাকায়। তার চোখ দুটো গভীর কালো হয়ে গেছে। রমেশ ভয় পেয়ে দৌড়ে পালায়, কিন্তু তার কানে তখনও বাজছিল সেই অদ্ভুত ফিসফিসানি। দেবরাজ এ নিয়ে কিছু জানতে চায়। সে সিদ্ধান্ত নেয় গ্রামের পুরনো কবরস্থানটি ঘুরে দেখবে, যেখানে রনির খবর হয়েছিল। গভীর রাতে সে কিছু সাহসী যুবকদের নিয়ে কবরস্থানে যায়। সেখানে গিয়ে তারা দেখে রনির কবরস্থানটি খোঁড়া। কে করছে এসব? এক যুবক আতঙ্কে ফিসফিস করলো, কিন্তু পর মুহূর্তেই চারপাশে বাতাস ভারী হয়ে ওঠে। এক ঠান্ডা শ্বাসের শব্দ যেন তাদের গায়ে ছুঁয়ে গেল। হঠাৎ মাটির নিচ থেকে কিছু শোনা গেল চাপা গোঙানির মতো শব্দ। সবাই আতঙ্কে পেছনে সরে যায়। দেবরাজ বলল, এখানে কিছু একটা ঘটছে যা আমাদের জানা দরকার। কিন্তু ঠিক তখনই কবরের মাটি নিচে কিছু একটা নড়ল। কবরস্থানের নিকট নিস্তব্ধ হঠাৎই যেন আরো ভারী হয়ে উঠল।
বাতাসের ভেতর একটা পচা গন্ধ ভেসে এলো, আর সেই খবরের মাটির নিচে আবারও কিছু একটা নড়ে চড়ে উঠলো। দেবরাজ আর তার সঙ্গীরা আতঙ্কে পেছনে সরে গেল, কিন্তু কৌতূহল তাদের পায়ের শেকল হয়ে দাঁড়ালো। সাহস করে এক যুবক রাজন এগিয়ে গিয়ে হাতে থাকা লণ্ঠনটি কবরস্থানের মুখে ধরলো। আলোতে দেখা গেল মাটির নিচে একটা ফাঁকা গর্ত। এটা কিভাবে সম্ভব? দেবরাজ ফিসফিস করে বলল, রনির খবর তো গত বছরই মোহর করে দেওয়া হয়েছিল, কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই গর্তের ভেতর থেকে একটা শ্বাসের শব্দ এলো। একটা দীর্ঘ গা শিউরে ওটা গভীর শ্বাস, আর তার ঠিক পরেই দুটো সাদা কঙ্কালসার হাত মাটির উপরে বসে এলো। রাজন চিৎকার করে লণ্ঠন ফেলে দিল, আর সবাই আতঙ্কে ছুটে পালালো। কিন্তু দেবরাজ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, শ্বাস আটকে এই দৃশ্য দেখলো। সেই হাত ধীরে ধীরে কবরস্থানের কিনারা ধরে উঠে আসছে। তারপর হঠাৎ একটা মুখ দেখা গেল, চামড়া ফ্যাকাশে, চোখের গর্ত দুটো কালো শূন্যতায় ভরা, আর ঠোঁটের কোণে কি বিকৃত হাসি। ফিরে এসেছি, আমি ফিরে এসেছি। দেবরাজ বুঝতে পারলো যা ইচ্ছে ঘটছে। দেবরাজ বুঝতে পারলো যাই ঘটছে তার সবকিছুর কেন্দ্রবিন্দু রনি। এই অভিশাপ রনি একাই বহন করছে না, বরং কিছু ভয়ঙ্কর শক্তি তাকে ফিরিয়ে এনেছে, এবং খবরের গভীরে যে শয়তান ঘুমিয়েছিল সে এখন জেগে উঠেছে। দেবরাজ আর তার সঙ্গীরা দৌড়ে কবরস্থান ছেড়ে পালায়, কিন্তু দেবরাজের মন তখনও সেই বিকৃত মুখ আর শূন্য দৃষ্টির ভয়ঙ্কর স্মৃতিতে বন্দী। রাতের নিস্তব্ধতা ভেঙে গ্রামের শিয়ালগুলোর চিৎকার চারদিকে ছড়িয়ে পড়ল, যেন তারা কোনো অনাহত অতিথির উপস্থিতি অনুভব করছে। সেই রাতে রনি তার মেননের জানালার সামনে দাঁড়িয়েছিল। সে জানতো কিছু একটা তাকে ডাকছে। কবরস্থানের সেই অদৃশ্য কণ্ঠস্বর সে ফিসফিস করে বলছিল, আমরা একসাথে ফিরেছি, তুমি কি আমাকে মনে রেখেছো? রনি হঠাৎই আতঙ্কে চোখ বন্ধ করে ফেলল। তার মনে পড়ল সেই রাত যেদিন সে মারা গিয়েছিল। কমপক্ষে সবাই ভেবেছিল সে মারা গেছে। 1 বছর আগে রনি গভীর রাতে তার বন্ধুরা মিলে কবরস্থানের পাশে একটা পুরনো গুহায় গিয়েছিল। গ্রামের প্রাচীন কাহিনী অনুযায়ী গুহাটিতে এক ভয়ঙ্কর আত্মা বন্দী ছিল। গ্রামের বয়স্করা বারবার নিষেধ করেছিল, কিন্তু রনি ও তার বন্ধুরা তা মানেনি। তারা সেই গুহায় ঢুকে এক রহস্যময় শিলালিপি দেখতে পায়, যার গায়ে লেখা ছিল, একবার মুক্ত করলে আর ফেরানো যাবে না। কিন্তু কৌতূহল রনির পতন ডেকে এনেছিল। সে শিলালিপির স্পর্শ করতেই হঠাৎ গুহার বাতাস ভারী হয়ে ওঠে, আর অন্ধকারের ভেতর থেকে একটা দীর্ঘ ছায়া বেরিয়ে আসে। তার বন্ধুরা চিৎকার করতে করতে পালিয়ে যায়, কিন্তু রনি পালাতে পারেনি। সেই ছায়া তাকে আচ্ছন্ন করে ফেলে, আর সে অনুভব করে তার শরীরে ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে। এরপর সে আর কিছুই মনে করতে পারেনি। আমার জায়গা ফিরিয়ে দাও, একটা আওয়াজ হলো। গভীর রাতে রনি চমকে উঠে দেখলো তার জানালার বাইরে এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো অগ্নির মতো জ্বলছে। তার মুখ থেকে ফিসফিস করে বেরিয়ে আসছে একটাই কথা, তুমি আমার জায়গায় আছো, আমাকে ফিরিয়ে দাও। রনি বুঝতে পারলো সে শুধু নিজে ফিরে আসেনি, তার সাথে কিছু ভয়ঙ্কর শক্তি এই গ্রামে প্রবেশ করেছে, যা ধ্বংস ডেকে আনতে পারে। রনি জানালার বাইরে তাকিয়ে সেই ছায়ামূর্তিকে দেখলো, যার ফিসফিসানি তার রক্ত হিম করে দিচ্ছিল। সে তার নিজের শরীরের দিকে তাকিয়ে অনুভব করলো সে যেন পুরোপুরি স্বাভাবিক নেই। তার ত্বক স্বাভাবিকের চেয়ে ঠান্ডা, আর হৃদস্পন্দন সেটাই কি বন্ধ হয়ে গেছে? সে নিজেকে প্রশ্ন করলো, আমি কি সত্যি বেঁচে আছি? কিন্তু এইসব প্রশ্নের উত্তর পাবার আগেই ছায়ামূর্তিটি মিলিয়ে গেল। রাতের বাতাস ভারী হয়ে উঠলো, যেন চারপাশে কিছু একটা অপেক্ষা করছে। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়লো। পরের দিন সকালে গ্রামে আরো অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। গরুর শরীরে আঁচড়ের দাগ কয়েকজন কৃষক দেখতে পেল। তাদের গরুদের শরীরে আছড়ে আছড়ে দাগ, যেন কেউ বা কিছু ধারালো নখ দিয়ে চামড়া কেটে ফেলেছে। বাচ্চারা রাতে ফিসফিসানি শুনছে। কিছু শিশু রাতে বেলা কান্না শুরু করে। তারা বলছে জানালার পাশে কেউ দাঁড়িয়েছিল, কিন্তু কাউকে দেখা যায়নি। কুয়োর পানি কালো হয়ে গেছে। গ্রামের একমাত্র কুয়োর পানি কালচে লাল হয়ে উঠেছে, যেন পানি বদলে রক্ত মিশে আছে। গ্রামের সবাই এখন আতঙ্কে। তারা বুঝতে পারছে কিছু একটা ঠিক নেই। রনির স্মৃতি দরজা খুলতে শুরু করে। এদিকে রনি নিজের শরীরের অদ্ভুত পরিবর্তন অনুভব করছিল। সে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে তার চোখের মাঝে
তার চোখ মাঝে মাঝে লালচে হয়ে যাচ্ছে, আর রাতের বেলা তার হাত পা অবশ হয়ে যায়। এক রাতে সে আবার সেই স্বপ্ন দেখে গুহার ভেতর শিলালিপির সামনে দাঁড়িয়ে আছে সে। শিলালিপির উপর অদ্ভুত প্রতিচ্ছবি ঝলঝল করছে। তার একটা ভয়ঙ্কর কণ্ঠ বলছে, তুমি মুক্তি দিয়েছো, বিনিময়ে কি পাবে? রনি আতঙ্কে জেগে উঠে দেখে তার বিছানার পাশে কেউ বসে আছে। চাঁদের আলোয় সে দেখতে পেল সেটি ছিল এক অদ্ভুত আকৃতি কঙ্কাল মানব সৃষ্ট কিছু, যার চামড়া অর্ধেক পচে গেছে। তার চোখ দুটো গভীর কালো গম্বরে পরিণত হয়েছে, আর সেটি ধীরে ধীরে মুখ খুলে বলল, তোমার জন্য আমি এসেছি। রনি শ্বাস নিতে ভুলে গেল। বিছানার পাশে বসে থাকা সেই কঙ্কালসার ছায়ামূর্তিটি নিঃশব্দে তার দিকে তাকিয়ে আছে। গলার গভীর থেকে এক অদ্ভুত শো শো শব্দ বের হচ্ছে। রনির গলার স্বর খুঁজে পেল না, কিন্তু সেই ছায়া নিজেই ফিসফিস করে বলল, তুমি ভুল করেছো রনি, এখন ফিরে আসার সময়। রনি আতঙ্কে বিছানা থেকে লাফিয়ে উঠল, কিন্তু ঠিক তখনই ছায়ামূর্তিটি তার হাত বাড়িয়ে রনির কবজি চেপে ধরল। ঠান্ডা একটা স্রোত পুরো শরীর দিয়ে বয়ে গেল রনির। মনে হলো যেন তার রক্ত জমে গেছে। আমি খেয়ে আমি খেয়ে রনি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো। ছায়া হালকা হাসলো, সেই হাসির শব্দ যেন শূন্যতার গভীর থেকে উঠে এসেছে। তুমি 1 বছর আগে মারা গেছো রনি, কিন্তু তুমি একা ফিরে আসোনি, আমাকেও নিয়ে এসেছো। রনি মুহূর্তেই মনে করতে পারেন গুহার সেই রাত, শিলালিপি, কালো ছায়া, সেই চুক্তি। সেই রাতে গ্রামে আরো ভয়াবহ ঘটনা ঘটতে থাকে। এক বৃদ্ধা যিনি বহুদিন ধরে মেনুরের আশেপাশে বসবাস করতেন হঠাৎ উধাও হয়ে যান। গভীর রাতে কয়েকজন গ্রামবাসী কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পান কোনো এক অদৃশ্য শক্তি কবরের মাটির নিচ থেকে ফিসফিস করছে। দেবরাজ নিজের ঘরে ঘুমিয়েছিলেন, কিন্তু মাঝরাতে দরজার পাশে একটা ঠান্ডা শ্বাসের শব্দ শুনতে পান। যখন তিনি ঘুরে তাকান, দেখেন দরজার ফাঁক দিয়ে একজোড়া ঝলঝলে লালচে চোখ তাকিয়ে আছে। রনি নিজেকে আয়নায় দেখতে গেল, কিন্তু আয়নায় সে নিজেকে স্বাভাবিক দেখতে পেল না। তার মুখ হাড়সার হয়ে গেছে, চোখের চারপাশে গভীর অন্ধকার, আর পেছনে একটা ছায়া দাঁড়িয়ে আছে। হঠাৎ সেই ছায়া তার কানে কাছে ফিসফিস করে বলল, সময় শেষ রনি, এবার আমাদের এক হতে হবে। রনি বুঝতে পারলো সে আর মানুষ নেই, তার ভেতর কিছু ভয়ঙ্কর একটা জেগে উঠেছে, আর সেটা শুধু থাকে নয়, পুরো গ্রামকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু রনি কি এটা থামাতে পারবে? রনি আতঙ্কে আয়নার সামনে দাঁড়িয়ে রইল। তার প্রতিবিম্বের পাশে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। আমাদের এক হতে হবে রনি, এটা আমাদের চুক্তি। রনির শরীর হিম হয়ে গেল। চুক্তি? সে তো কোনো চুক্তির কথা মনে করতে পারছিল না, কিন্তু মনের গভীর থেকে একটা ফিসফিসানি বলছিল সে কিছু ভুলে গেছে, খুব গুরুত্বপূর্ণ কিছু। অন্যদিকে দেবরাজ অনুভব করলো সময় ফুরিয়ে আসছে। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কুয়োর পানি কালো। রাতের বেলা কেউ কেউ অদ্ভুত কান্নার আওয়াজ শুনছে, আর কবরস্থান থেকে কিছু বেরিয়ে আসার চেষ্টা করছে। তিনি সিদ্ধান্ত নিলেন পুরনো সাধক গোবিন্দ মিশ্রনের কাছে যাবেন। এই সাধক অনেক আগে থেকেই জানতেন গ্রামের উপর একটা অভিশাপ রয়েছে, কিন্তু কেউ কখনো তাকে একত্র দেয়নি। সাধক ধীরে ধীরে বললেন, 1 বছর আগে যে আত্মা মুক্তি পেয়েছিল সেটা এখনো তার পুরনো শক্তি ফিরে পায়নি, কিন্তু যদি আরেকবার কাউকে গ্রাস করতে পারে তবে সে পূর্ণরূপে ফিরে আসবে। দেবরাজ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কাকে গ্রাস করতে চায় সে? গোবিন্দ মিশ্র চোখ বন্ধ করে বললেন, রনিকে। রনির ভয়ানক আবিষ্কার। রনি কি তারা আবদ্ধ করতে চায়? রনি তখন আয়নার সামনে দাঁড়িয়েছিল। ছায়া ধীরে ধীরে তার দেহের সঙ্গে মিশতে চাইছিল। হঠাৎ মনের একটা অংশ মনে করতে পারলো সে আসলেই 1 বছর আগে মারা গিয়েছিল, কিন্তু কিভাবে সে ফিরে এলো? সে মনে করতে লাগলো সেই রাত গুহার ভেতর অন্ধকারে হারিয়ে যাওয়ার পর সে অনুভব করছিল তার দেহ ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু তারপর একটা কণ্ঠ বলেছিল, তুমি বাঁচতে চাও। রনি মৃত্যুর মুখে দাঁড়িয়েছিল। বাঁচার জন্য সে রাজি হয়ে গিয়েছিল, তবে বিনিময়ে তুমি আমার বাহক হবে। রনি বুঝতে পারলো সে আসলে পুরোপুরি মানুষ নেই। তার ভেতরে সেই ছায়া ঢুকে পড়েছিল, আর এখন সেটি পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে চাইছে। যুদ্ধ শুরু আর এখন সেটি পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে চাইছে। ঠিক তখনই দরজায় প্রচন্ড শব্দ হলো। দেবরাজ আর গোবিন্দ মিশ্র মেনরের দরজা খুলে ভেতরে ঢুকলেন। গোবিন্দ মন্ত্র পড়তে শুরু করলেন, আর ঘরের বাতাস ভারী হয়ে উঠল। রনি দেখলো ছায়ামূর্তিটা কুঁকড়ে যাচ্ছে, কিন্তু তার চোখ লাল হয়ে উঠছে। রনি এখন জানে সময় শেষ হয়ে আসছে। সে হয়তো নিজের ভেতরে দানবকে থামাবে, না হলে পুরো গ্রাম শেষ হয়ে যাবে।
মেনরের ভেতর বাতাসের চাপ বেড়ে চলছে। গোবিন্দ মিশ্র মন্ত্র পড়ছে। দেবরাজ আতঙ্কিত চোখে দেখছে। রনির চারপাশে ছায়াগুলো ক্রমশ গাঢ় হয়ে উঠছে। আমি ফিরে এসেছি, ছায়াটি বিকট স্বরে চিৎকার করলো। পুরো ঘর কেঁপে উঠলো। রনি অনুভব করলো তার শরীর যেন আর তার নিয়ন্ত্রণে নেই। সে হাঁটু গেড়ে মাটিতে লুটিয়ে পড়লো। চোখ দুটো লালচে অন্ধকারে রেখে গেল। তার মনের গভীর থেকে সেই ছায়া মূর্তিটি ফিসফিস করে বলল, আমার থেকে পালাতে পারবে না রনি, তুমি আমার বাহক। গোবিন্দ মিশ্র দেবরাজের দিকে তাকিয়ে বলল, আমাদের তাড়াতাড়ি করতে হবে। যদি ছায়া পুরোপুরি রনির উপর আধিপত্য পেয়ে যায় তবে ওকে আর ফেরানো যাবে না। দেবরাজ কাঁপা গলায় বলল, কি করতে হবে? গোবিন্দ বললেন, ছায়াকে দূর করতে হলে আমাদের চুক্তি ভাঙতে হবে, কিন্তু তার জন্য আমাদের জানতে হবে রনি কিভাবে এই অভিশপ্ত চুক্তিতে আবদ্ধ হয়েছিল। গোবিন্দ দ্রুত কিছু চন্দন কাঠ, অগ্নিশিখা আর কিছু লাল সুতোর বৃত্ত তৈরি করলো। রনিকে এই বৃত্তর ভেতরে বসিয়ে তিনি চোখ বন্ধ করে মন্ত্র পড়া শুরু করলেন। রনি ধীরে ধীরে এক ভিন্ন জগতে চলে গেলেন। সে দেখতে পেল 1 বছর আগে সেই রাত। সে গুহার ভেতর দাঁড়িয়ে আছে, সামনে কালো ছায়া মূর্তি। সেই ভয়ানক কণ্ঠ তাকে বলছে, আমি তোমাকে বাঁচাবো, কিন্তু বিনিময়ে আমার দরজা খুলে দিতে হবে। রনি ভয়ে চিৎকার করলো, আমি চাইনি, আমি জানতাম না এটা কি। ছায়া হাসলো, কিন্তু তুমি রাজি হয়েছিলে, তুমি বেঁচে থাকার জন্য আমার হাত ধরেছিলে, তখন তুমি পালাতে পারবে না। রনি অনুভব করলো সে যদি সত্যি নিজের নিয়তি বদলাতে চায় তবে তাকে সাহস করে এই অন্ধকারের বিরুদ্ধে লড়াই করতে হবে। রনি চোখ খুললো। তার শরীরের চারপাশে কালো ধোঁয়া পাক খাচ্ছে। গোবিন্দ মিশ্র উচ্চ স্বরে মন্ত্র পড়ছে আর রনি দেবরাজ রনির হাত ধরে বললেন, রনি তুমি এখনো মানুষ, নিজেকে হারিয়ে ফেলো না। কিন্তু ছায়া প্রচন্ড চিৎকার করলো। রনির হাত ধরলো আর এক শক্তিশালী ধাক্কায় গোবিন্দ মিশ্রকে মাটিতে পড়ে গেল। রনি অনুভব করলো সে দুটি অস্তিত্বের মধ্যে আটকে আছে। যদি সে নিজেকে ছেড়ে দেয় তবে ছায়া পুরোপুরি তার শরীর দখল করে নেবে। রনি চিৎকার করে উঠল, না, আমি তোমাকে আর নিয়ন্ত্রণ করতে দেব না। সে মনের গভীর থেকে ছায়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলল। মনে মনে সেই মুহূর্তগুলো ভাবতে লাগলো যখন সে মানুষ ছিল, তার পরিবার, তার বন্ধুরা, তার জীবন। ছায়া বিকট শব্দে চিৎকার করলো, তুমি আমাকে ফিরিয়ে দিতে পারবে না, আমি তোমার ভেতরেই আছি। কিন্তু ঠিক তখনই গোবিন্দ মিশ্র রনির মাথায় এক মুষ্টি চন্দনের গোড়া ছিটিয়ে দিল। এক ভয়ানক বিস্ফোরণ হলো। রনি চিৎকার করে উঠল, ছায়া কাঁপতে লাগলো আর তার শরীর থেকে বেরিয়ে আসতে শুরু করলো। মেনরের ভেতর হাড় কাঁপানো এক বিস্ফোরণ হলো। রনির শরীর থেকে কালো ছায়া দয়ার মতো বেরিয়ে এলো, মেঝেতে আছড়ে পড়লো আর ধীরে ধীরে ঘরের কোণায় জমাট বাঁধতে লাগলো। গোবিন্দ মিশ্র দ্রুত মন্ত্র পাঠ করতে লাগলেন। দেবরাজ তার হাতে থাকা পবিত্র সুতো ছায়াটির দিকে ছুঁড়ে মারলেন, কিন্তু ছায়া এবার আর আগের মতো দুর্বল নয়। তোমরা আমাকে থামাতে পারবে না। ছায়াটি হঠাৎ ছুটে গিয়ে গোবিন্দ মিশ্রর গলা চেপে ধরল। বৃদ্ধ সাধক হাউমাউ করে শ্বাস নেওয়ার চেষ্টা করলেন, কিন্তু ছায়ার শক্তি এতটাই প্রবল ছিল যে তার দেহ দ্রুত নিস্তেজ হয়ে পড়তে লাগলো। রনি আতঙ্কে দেখছিল, কিন্তু এবার সে বুঝতে পারলো এটা শুধু তার লড়াই নয়, এটা পুরো গ্রামের অস্তিত্বের প্রশ্ন। রনি জানতো ছায়াটি তাকে চাইছে। সে যদি পালানোর চেষ্টা করে তাহলে এই ছায়া দেবরাজ কিংবা গোবিন্দ মিশ্রকে হত্যা করবে। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি ফিরে আসতে চাইনি, কিন্তু তুমি আমাকে বাধ্য করেছিলে। এখন আমি এই চক্র শেষ করব। রনি দ্রুত ছায়াটির দিকে এগিয়ে গিয়ে চিৎকার করে উঠল, তুই আমার শরীরে ছিলি, এখন আমি তোকে নিয়েই শেষ হব। সে 2 হাত দিয়ে ছায়াটির বুক চেপে ধরল আর আশ্চর্যজনকভাবে ছায়াটিও আর্তনাদ করতে শুরু করলো। ঘরের বাতাস ভারী হয়ে গেল, সবকিছু কাঁপতে লাগলো। রনির শরীর থেকে উজ্জ্বল আলো ছড়িয়ে পড়তে শুরু করলো, যেন তার শরীরের ভেতর থেকে কোনো শক্তি বেরিয়ে আসছে। ছায়াটি ভয় পেয়ে চিৎকার করতে লাগলো, না, এটা সম্ভব নয়, তুমি আমার বাহক। কিন্তু রনি আর ভয় পাচ্ছিল না। সে জানতো এবার তাকে শেষ সিদ্ধান্ত নিতে হবে। তুই আমাকে ব্যবহার করেছিলি, এখন আমি তোকে শেষ করব, রনি বলে উঠল। সে জোরে চোখ বন্ধ করে নিজের সমস্ত শক্তি একত্রিত করলো আর তারপর এক বিকট বিস্ফোরণে সবকিছু আলোয় ছেয়ে গেল। যখন আলো নিভে গেল তখন দেবরাজ ধীরে ধীরে চোখ খুলল। ঘর নিস্তব্ধ, ছায়াটি আর নেই। গোবিন্দ মিশ্র কষ্ট করে উঠে দাঁড়ালেন, দীর্ঘ শ্বাস ছেড়ে বললেন, সে নিজেকে উৎসর্গ করেছে এই গ্রামকে বাঁচানোর জন্য। দেবরাজ হতভম্ব হয়ে রনির পরে থাকা পোশাকের দিকে তাকিয়ে থাকলো। বাতাসে এখনো ছায়ার অস্তিত্বের হালকা গন্ধ বাসছে, কিন্তু তার আর কোনো শক্তি নেই। রনি কি সত্যিই শেষ হয়ে গেছে, নাকি সে অন্য কোনো রূপে ফিরে
আবার ফিরে আসবে। রনির আত্মদানের পর মেননের একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। বাতাস ভারী, যেন কিছু একটা শেষ হয়ে গেলেও তার রেশ রয়ে গেছে। দেবরাজ রনি পরে থাকা পোশাকের দিকে তাকিয়ে বলল, এটা কি সত্যিই শেষ? গোবিন্দ মিশ্র দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ছায়াটি ধ্বংস হয়েছে, কিন্তু আমি নিশ্চিত নই রনি সত্যিই চলে গেছে কিনা। পরের দিন সকালবেলা গ্রামের কয়েকজন লোক কবরস্থানে গিয়ে এক ভয়ঙ্কর দৃশ্য দেখল। মাটিতে গভীর আছড়ের দাগ, যেন কেউ মাটির নিচ থেকে বেরিয়ে আসতে চেয়েছে। কিছু পুরনো কবর খোলা, আর সেগুলোর ভেতর কফিন শূন্য। এক বৃদ্ধ রাতে কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় ফিসফিসানি শুনেছে, আমি ফিরে এসেছি। গ্রামে আবারও বই ছড়িয়ে পড়লো। মানুষ ভাবতে লাগলো, রনির আত্মা কি আসলেই মুক্তি পেয়েছে, নাকি সে কোনো রূপে ফিরে এসেছে। অন্যদিকে রনি অন্ধকারের ভেতরে শূন্যে ভাসছিল। সে কোথায় আছে সেটা বোঝার জন্য চেষ্টা করলো, কিন্তু তার শরীর অস্তিত্ব যেন মুছে গেছে। চারপাশে শুধু এক অনন্ত শূন্যতা। হঠাৎই দূর থেকে একটা কণ্ঠ ভেসে এলো, তুমি এখানেই থামবে না রনি? সে তাকিয়ে দেখলো এক অদ্ভুত ছায়ামূর্তি তার দিকে এগিয়ে আসছে, কিন্তু এই ছায়াটা আগের মতো নয়, বরং পরিচিত মনে হচ্ছে। কে তুমি? রনি ফিসফিস করে জিজ্ঞাসা করলো। আমি? তুমি? রনি আতঙ্কে বুঝতে পারলো সে আসলে মুক্তি হয়নি, ছায়াটি ধ্বংস হয়নি, বরং তার একটা অংশ রনির মধ্যেই রয়ে গেছে। রনির আত্মত্যাগের পর সবাই মনে করেছিল বয়স শেষ হয়ে গেছে, কিন্তু কয়েকদিন পর থেকে নতুন অশুভ লক্ষণ দেখা গেল। রাতে রনি মেনরের জানালার পাশে কালো ছায়া দেখা যাচ্ছে। গ্রামের শিশুরা স্বপ্নে রনির ডাক শুনতে পাচ্ছে, আমাকে মুক্ত করো। কবরস্থানের কাছে দিয়ে গেলে ঠান্ডা বাতাস শরীর কাঁপিয়ে দিচ্ছে। গোবিন্দ মিশ্র বললেন, রনির আত্মা কি সত্যিই মুক্তি হয়েছে, নাকি সে এখনো কিছু অসমাপ্ত রেখে গেছে? দেবরাজ জানতো এর উত্তর পেতে হলে তার আবার মেননে ফিরতে হবে। রনির আত্মদানের পর গ্রামে আতঙ্ক কাটেনি। কবরস্থানে অশান্তি, রাতে ছায়ামূর্তির উপস্থিতি, আর সবচেয়ে ভয়ঙ্কর রনির গলা শোনা যাচ্ছে। রনির মা সন্ধ্যায় ঘরে বসেছিল। বাতাস ছিল স্থির, পুরো পরিবেশ একটা অদ্ভুত গন্ধ বেশি বেড়াচ্ছিল। হঠাৎ জানালার কাছে 3বার টোকা পড়লো, টক টক ঠক। তিনি চমকে উঠে জানালার দিকে তাকালো, কিছুই নেই। কিন্তু ঠিক তখনই এক ঠান্ডা কণ্ঠ শোনা গেল, মা, আমি ফিরেছি। রনির মা আতঙ্কে চিৎকার দিয়ে উঠল। দ্রুত প্রতিবেশীরা ছুটে এলো, কিন্তু জানালার বাইরে কাউকে দেখা গেল না। শুধু ঠান্ডা বাতাস বইছিল, আর মাটিতে ছিল ভেজা পায়ের ছাপ, যা জানালার নিচ থেকে বের হয়ে শুরু অন্ধকারে মিশে গিয়েছিল। এই ঘটনার পর দেবরাজ আর গোবিন্দ মিশ্র বুঝতে পারলেন রনি সম্পূর্ণরূপে মুক্তি হয়নি। হয়তো সে নিজে ফিরেছে, না হলে কেউ বা কিছু তার নাম ব্যবহার করছে। তারা মেনরের দিকে রওনা দিলেন। সেখানে পৌঁছে তারা লক্ষ্য করলেন মেনরের দরজা নিজে থেকেই সামনে খোলা ছিল। বাতাসে পচা মাটির গন্ধ জড়িয়ে পড়েছে। দরজার সামনে কারো হাতের আশ্রের দাগ। গোবিন্দ মিশ্র বললেন, আমাদের সতর্ক থাকতে হবে, কেউ বা কিছু এখানে আছে। ঘরে ঢুকে দেবরাজ একটা পুরনো আয়নার দিকে তাকিয়ে গেল। ওই আয়নায় রনির ঘরেই ছিল। গোবিন্দ মিশ্র কপালে ভাঁজ ফেলে বললেন, এই আয়নাটা অদ্ভুত মনে হচ্ছে। আর ঠিক তখনই তারা যা দেখলেন তাতে তাদের রক্ত হিম হয়ে গেল। আয়নার প্রতিফলনে তারা নিজেদের দেখা পেলেও পেছনে আরো একজন দাঁড়িয়েছিল, আর সেই মুখটা রনি। কিন্তু তার চোখ ছিল সম্পূর্ণ কালো, টুটে একটা অদ্ভুত হাসি। আয়নার মধ্যে রনি ফিসফিস করে বলল, আমি ফিরে এসেছি, কিন্তু আমি একা নই। আর ঠিক তখনই ঘরের সব জানালা বিকট শব্দে একসঙ্গে বন্ধ হয়ে গেল। বাতাস যেন বয়ে গেল না, চারপাশে বাতি ধপধপ করতে লাগলো। গোবিন্দ মিশ্র চিৎকার করে উঠলেন, এটা রনি নয়, এটা অন্য কিছু। দেবরাজ অনুভব করলেন তারা এমন কিছুর মুখোমুখি হতে চলেছেন যা রনির থেকেও বেশি বিপজ্জনক। ঘরের বাতি নিভে গিয়েছিল, শুধু আয়নার মধ্যে রনির কালো চোখ দুটো ঝলমল ঝলমল করতে লাগছিল, যেন সেগুলো দেবরাজ আর গোবিন্দ মিশ্রকে প্রতিটি মুভমেন্টে অনুসরণ করছে। তুমি আমাকে হারাতে পারবে না দেবরাজ। গোবিন্দ। রনির গলা ছিল অন্যরকম, অচেনা কর্কশ। গোবিন্দ মিশ্র রুদ্ধ শ্বাসে বললেন, এটা রনি নয়, এটা কিছু অন্য। দেবরাজ আগের মতো শান্ত থাকার চেষ্টা করলেন। তার মাথার একটা পরিকল্পনা করতে লাগলো। যদি রনি নিজে মুক্ত হতে না পারে, তাহলে হয়তো এই পুরনো মেনরেই তার চূড়ান্ত পরীক্ষা হবে। গোবিন্দ মিশ্র সজাগ চোখে আয়নার দিকে তাকিয়ে বললেন, এই আয়নাটা কেবল রনির প্রতিফলনই নয়, এটা এক ধরনের দরজা যা দুটো জগতের মধ্যে তৈরি হয়েছে। দেবরাজ জানতে চাইলেন, কি ধরনের দরজা? গোবিন্দ বললেন, যে আত্মা আত্মত্যাগ করে সে যদি পরিপূর্ণভাবে মুক্তি না পায়, তবে সেই আত্মা
এক নতুন শক্তির হাতে চলে যায়, আর সেই শক্তি তখন অন্য কোনো আত্মাকে দখল করতে পারে। রনির নাম নিয়ে অন্য কোনো শক্তি এসে পড়েছে, আর সেটা এখন পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে চায়। দেবরাজ জানতেন এখনই কিছু না করলে গ্রাম এবং মেনুর আরো অনেক ক্ষতি হবে। রনি, আমরা তোমাকে উদ্ধার করতে এসেছি, দেবরাজ চিৎকার করে বললেন। আয়নার মধ্যে রনি নিজের হেসে ওঠা ছায়ার প্রতিরূপ দেখে বললেন, তুমি জানো না দেবরাজ, আমি কেবল ফিরে আসিনি, আমি তো একটা নতুন জন্ম নিয়েছি। তৎক্ষণাৎ আয়না থেকে এক অবিশ্বাস্য শক্তি বের হয়ে ঘরটা শূন্য করে দিল। পুরো ঘর ধোঁয়ায় ঢেকে গেল, আর রনির প্রকৃত আত্মা বেরিয়ে এসে দেবরাজের দিকে ঝাঁপিয়ে পড়ল। তবে ঠিক সেই সময় গোবিন্দ মিশ্র একটি পবিত্র তাবিজ ছুঁড়ে মারল, যা এক উজ্জ্বল আলোতে ফেটে গিয়ে রনির ছায়াকে একবারের জন্য স্রষ্টার মধ্যে লুকিয়ে ফেলল। তবে দেবরাজ জানতেন এটা এক দুঃসাহসিক সিদ্ধান্ত। এই যুদ্ধ শেষ করতে হলে তাকে রনির আত্মাকে সম্পূর্ণরূপে মুক্ত করতে হবে, যা পুরোপুরি শেষ করতে হবে। তিনি আকাশের দিকে হাত তুলে উচ্চারণ করে বললেন, যতটুকু রনি ছিল তাকে আমি মুক্তি দেব, কিন্তু যতটুকু ছায়া ছিল তাকে আমি পরাজিত করব। ঘরটি ধপধপ করে আলোতে ভরে উঠল, আর তখনই রনি আয়নার ভিতর থেকে অদ্ভুত আক্রমণ করতে চাইল। রনি এখন পুরোপুরি অন্য এক অস্তিত্ব পরিণত হয়েছে। তাকে আর সেই মানবীয় রূপে চেনা যাচ্ছিল না। তার চোখের কালো অন্ধকার পুরো ঘরটাকে গ্রাস করছিল, এবং ঘরের বাতাসে এক ভীতিকর অশুভ গন্ধ ছড়িয়ে পড়েছিল। গোবিন্দ মিশ্র এবং দেবরাজ জানতেন যদি তারা এখন না থামেন তবে রনির পুরো আত্মা চিরকাল ছায়ার মধ্যে হারিয়ে যাবে। কিন্তু এই অন্ধকার এতটাই শক্তিশালী ছিল যে তাদের কাছে মনে হচ্ছিল তারা যাই করুক না কেন কিছুই বদলাবে না। গোবিন্দ মিশ্র এক গভীর নিঃশ্বাস নিলেন। তার হাতে এক পবিত্র মন্ত্রবাণীতে ক্ষুদিত পাথরের টুকরো ধরা ছিল। তিনি সেটি উজ্জ্বল করে ধরে তারপর দেবরাজের দিকে তাকিয়ে বললেন, আমাদের একমাত্র আশা রনির মনের গভীরে প্রবেশ করা। যদি আমরা তার শেষ শ্বাসটুকু ফিরিয়ে আনতে পারি তবে আমরা তাকে মুক্ত করতে পারবো। দেবরাজ মাথা নেড়ে বললেন, কিন্তু যদি আমাদের শেষ চেষ্টা ব্যর্থ হয়? গোবিন্দ মিশ্র কোনো উত্তর দিলেন না। তিনি সোজা রনির দিকে এগিয়ে গিয়ে পাথরটি মাটিতে রেখে মন্ত্র পড়তে শুরু করলেন। প্রতিটি যন্ত্রের সুর যেন পুরো মনোরে প্রবাহিত হয়ে গেল, আর রনির অন্ধকার দৃষ্টি এক লহময় কিছুটা স্থির হয়ে গেল। রনি নিজের অজান্তেই আচ্ছন্ন হয়ে পড়েছিল, যেন তার আত্মা একটা লম্বা গম্বরে নিমজ্জিত হচ্ছিল। তার চারপাশে শুধু অন্ধকার ছিল, আর সে জানতো এভাবে যদি সে চলতে থাকে তবে সে হারিয়ে যাবে। কিন্তু তখনই সে এক অদ্ভুত কণ্ঠ শুনতে পেল, যা মধুরভাবে করছিল, রনি, তুমি বেঁচে আছো। রনি তাকিয়ে দেখলো সেখানে ছিল তার প্রিয় মানুষদের মুখ, তার মা, তার বন্ধু, এমনকি গোবিন্দ মিশ্র। তারা সবাই হাসছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে সে দেখলো নিজের হাতের মধ্যে কি যেন আলোর ঝিলিক। তার এক মুহূর্তে মনে হলো এটি একটা সুযোগ, এটি তার মুক্তির রাস্তা। অন্ধকারে ছায়াটি যেন একেবারে রনির বুকের মধ্যে ঢুকে পড়ল। তবে রনি তার মাথায় গোবিন্দ মিশ্রের মন্ত্র শুনতে পেল। প্রতিটি শব্দ তাকে এক নতুন শক্তি দিয়েছে। সে মনের মধ্যে শক্তভাবে বলল, আমি তোমাকে হারাতে পারি, আমি মুক্তি পাবো। তখন এক ভয়াবহ বিস্ফোরণ ঘটল। পুরো মেনুরটা কেঁপে উঠল, এবং রনির শরীর থেকে ছায়াটি ধীরে ধীরে বেরিয়ে এলো। কিন্তু ছায়া যেন শেষবারের মতো রনির চোখের দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে পরাজিত করতে পারবে না রনি, আমি তোমার মধ্যে চিরকাল থাকবো। আর তারপর সেই ছায়া উজ্জ্বল আলোতে নিঃশেষ হয়ে গেল। রনি আবার সেই মানুষ হয়ে ফিরে এলো, কিন্তু সে জানতো তার জীবনের অন্ধকার অধ্যায় শেষ হয়নি। এখন তাকে পুনরায় নতুন করে শুরু করতে হবে। দেবরাজ আর গোবিন্দ মিশ্র দেখে অবাক হয়ে গেলেন। রনি শ্বাস নিচ্ছে, তার মুখে একটা শান্ত ভাব এসেছে। তারা বুঝতে পারল রনি সফলভাবে ছায়ার হাত থেকে মুক্তি পেয়েছে। গোবিন্দ মিশ্র বললেন, এটা আরেকটা জয় রনি, তুমি আজ শুধুমাত্র একটা জীবনই নয়, পুরো গ্রামকেই মুক্তি দিয়েছ। রনি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে এক নতুন দৃষ্টি ছিল। সে আর কখনো ভুল করবে না। এখন সে জানে মুক্তির জন্য শুধু একটাই পথ, নিজের ভেতরে অন্ধকারকে গ্রহণ করা এবং তার থেকে বেরিয়ে আসা।
গ্রামে শান্তি ফিরেছে, কিন্তু ম্যানরের অন্ধকার যেন পুরোপুরি চলে যায়নি। রনির মুক্তির পরেও মাঝে মাঝে গ্রামবাসীরা রহস্যময় ঘটনাগুলোর মুখোমুখি হচ্ছে। রনি এখন আর আগের মতো নেই। তার মনে এক অদ্ভুত প্রশান্তি, কিন্তু সাথে একটি সংখ্যাও ছিল। সে জানতো অভিশাপ শুধু রুক্ত রূপে তাকে ছেড়ে গেছে, তবে সেই জায়গায় কখনো না কখনো আবার ফিরে আসবে। একদিন রনি ম্যানরের আশেপাশে ঘুরছিল। সেখানে কিছু পরিবর্তন দেখা গিয়েছিল, কিন্তু কিছু জিনিস অদ্ভুতভাবে পরিবর্তিত রয়ে গিয়েছিল। ম্যানরের জানালাগুলো তখনও মাঝে মাঝে খুলে যেতে লাগলো, আর গাছের ডালে যেন কেউ দাঁড়িয়েছিল অপেক্ষায়। গোবিন্দ মিশ্র, যিনি এই লড়াইয়ের মধ্যে রনির পাশে ছিলেন, একদিন রনিকে ডেকে বললেন, তুমি এখন মুক্ত রনি, কিন্তু আমার মনে হয় তোমার কল্পনা করার চেয়ে অনেক কিছু জটিল। এই মেনুর এই জায়গাটা এখনো পুরনো অভিশাপের শিকার। ও রনি তার দিকে অবাক হয়ে তাকালো। কিন্তু কি বলতে চাচ্ছেন আপনি? গোবিন্দ মিশ্র সারা শরীর চেপে ধরে বললেন, এই মেনুরের মূল কাহিনী শুধু তোমার অভিশাপের গল্প নয়, এটা অনেক পুরনো, অনেক গভীর। এই জায়গায় এমন কিছু জিনিস আছে যা অনুধাবন করা তোমার পক্ষে সম্ভব নয়। তুমি মুক্ত, কিন্তু সবকিছু শেষ হয়নি। রনি থেমে গেল। তার মনে হলো হয়তো এক নতুন সদস্য শুরু হতে চলেছে। একদিন রাতের বেলায় রনি ম্যানরের কাছে প্রবেশ করলো। তিনি জানতেন তার ভেতরে একটা অদৃশ্য শক্তি তাকে আবারও ম্যানরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এখন ম্যানরের দিকে ঢুকতে সে অদ্ভুত এক শীতল অনুভব করলো, যেন বাতাস নিজেই তার শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে। তারপর একটি কাচের টুকরো পড়ে গিয়েছিল, আর তার উপর দিয়ে খুব ছোট কিন্তু স্পষ্টভাবে লেখা ছিল, ফিরে এসো রনি, আমি অপেক্ষা করছি। রনি চমকে উঠল, আর তৎক্ষণাৎ পিছনে কিছু শোনা গেল। আর ওর দিকে তাকিয়ে সে দেখলো ম্যানরের জানালা খুলে গেছে, আর একটা অন্ধকার ছায়ামূর্তি সেই জানালার পাশে দাঁড়িয়েছিল। রনি আবার ম্যানরের গভীরে প্রবেশ করলো, আর এবার সে সিদ্ধান্ত নিল সে এই রহস্যের সমাধান করবে। গ্রামে শান্তি ফিরেছে, কিন্তু ম্যানরের অন্ধকার এখনো তাকে তাড়া করছে। কি ছিল এই ম্যানরের আসল অভিশাপ? কেন এখনো এই অদৃশ্য হাত ম্যানরের কাছে থাকা টানছে? রনি বুঝতে পারলো যে এখনো তার যুদ্ধ শেষ হয়নি। সে বুঝতে পারলো যে তাকে এটা শেষ করতেই হবে। সে এই বিষয়ে চিন্তা করতে করতে সে সামনে এগিয়ে গেল। রনি জানালার দিকে তাকিয়ে রইল। সে স্পষ্টভাবে দেখল ছায়ামূর্তিটি দাঁড়িয়ে আছে, কিন্তু তার অবয়ব অস্পষ্ট মনে হচ্ছিল। সেটি ধোঁয়ার মতো দুলছে, কখনো এক জায়গায় স্থির হচ্ছে না, আবার মিলিয়ে যাচ্ছে। তার শিরোধারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। এই অনুভূতিটা তার জন্য নতুন নয়। ফিরে এসো রনি, ফিসফিস করা সেই ভয়ঙ্কর স্বর তার কানে বাজলো। রনির বুক দরফর করে উঠল। এই স্বরটা পরিচিত, কিন্তু একই সঙ্গে অজানা। পরদিন সকালে গোবিন্দ মিশ্র রনির কাছে এলো। তুমি গত রাতে ম্যানরে গিয়েছিলে, তাই না? রনি চমকে উঠল। সে জানতো গোবিন্দ মিশ্রর কাছ থেকে কিছু লুকিয়ে রাখা অসম্ভব। হ্যাঁ, আমি কিছু দেখেছি, কিন্তু বুঝতে পারছি না ওটা কি ছিল। গোবিন্দ মিশ্র দীর্ঘশ্বাস ফেললেন। আমি ভেবেছিলাম সব শেষ হয়েছে, কিন্তু মনে হচ্ছে আমরা ভুল করেছিলাম। রনি, তুমি এখনো বিপদমুক্ত নও। দেবরাজ এই ঘটনার কথা শুনে চিন্তিত হলেন। আমাদের কিছু একটা করতে হবে, নয়তো এই মেনুর নতুন বিপদের উৎস হয়ে দাঁড়াবে। গোবিন্দ মিশ্র বললেন, মেনুরের ইতিহাসের সম্পর্কে আমরা খুবই কম জানি। আমাদের গভীর খোঁজ নিতে হবে, জানতে হবে এর আসল মালিক কে ছিল, আর কেন এটি অভিশপ্ত। দেবরাজ মাথা নাড়লেন। শুরুটা করতে হবে মেনুরের সেই পুরনো ঘর থেকে, যেখানে আগেও অদ্ভুত ঘটনা ঘটেছিল। রনি, দেবরাজ আর গোবিন্দ মিশ্র মেনুরের ভেতরে প্রবেশ করলেন। এবার সবকিছু আরো রহস্যময় লাগছিল। মেঝেতে পুরনো দাগ, দেয়ালে চুপ কালো চিহ্ন, যেন আগুনের দাগ, আর বাতাসে ভেসে আসা সেই পরিচিত গন্ধ পচা মাংসের মতো। তারা সেই আয়নার সামনে এলো, যেখানে রনির ছায়া একসময় আটকা ছিল। গোবিন্দ মিশ্র বললেন, এই আয়নাটা এখনো আতঙ্ক রয়েছে। আমি ভেবেছিলাম রনির মুক্তির পর এটি ধ্বংস হয়ে যাবে, কিন্তু না। কেন? দেবরাজ আয়নার দিকে তাকিয়ে বললেন, এই আয়নার ভেতরে কিছু লুকিয়ে থাকতে পারে যা এখনো বের হয়নি। তারা আয়নাটির সামনে দাঁড়াতেই সেটা কাঁপতে শুরু করলো। রনি আতঙ্কিত হয়ে পিছিয়ে গেল, কিন্তু ঠিক তখনই
আয়নার মধ্যে থেকে এক ভয়ানক মুখ ফুটে উঠল। এক নারীর মুখ, চোখ দুটো গভীর কালো, ঠোঁট বিকৃত। তোমরা আমাকে ভুলে গেলে? ঘর কেঁপে উঠল, বাতাস ধুলোয় ভরে গেল, আর আয়না ভয়ানক এক শব্দে ফেটে গেল। রনি, দেবরাজ ও গোবিন্দ মিশ্র ধীরে ধীরে চোখ খুললেন। ফাটল ধরা আয়নার টুকরোগুলো মেঝেতে ছড়িয়ে পড়ল। কিন্তু ঠিক তখনই আয়নার ভাঙা টুকরোগুলোর মধ্যে দেখা গেল এক রহস্যময় ছায়া ধীরে ধীরে আকার নিতে লাগলো। এটাকে? রনি আতঙ্কিত কণ্ঠে ফিসফিস করে বলল। ফিসফিস করে বলল। রনি আতঙ্কিত কণ্ঠে ফিসফিস করে বলল। রনি আতঙ্কিত কণ্ঠে ফিসফিস করে বলল, এই আত্মা নতুন নয়, এটা অনেক পুরনো, হয়তো আমাদের ধারণার চেয়েও বেশি শক্তিশালী। গোবিন্দ মিশ্র দ্রুত মন্ত্র পড়তে লাগলো, কিন্তু ছায়াটি ক্রমশ স্পষ্ট হতে লাগলো। তারপর সেই ছায়ামূর্তি দুয়ার মতো সরে গিয়ে ফিসফিস করে বলল, এটা আমার বাড়ি, আমি কাউকে ছাড়বো না। আয়নার টুকরোগুলোর মধ্যে সেই নারী মূর্তিটি ধীরে ধীরে এইসব কথা বলতে লাগলো, এটা আমার বাড়ি, আমি কাউকে ছাড়বো না। নারী মূর্তির গলা ছিল ফিসফিসে কিন্তু ভয়ানক, যেন শত বছর ধরে জমে থাকা ঘৃণা, তার প্রতিশোধের প্রতিধ্বনি। দেবরাজ বললেন, আমাদের জানা দরকার এই নারীকে, কেন সে এত রাগান্বিত। গোবিন্দ মিশ্র মাথা নাড়িয়ে বললেন, মেনরের ইতিহাস আমরা খুব সামান্য জানি। হয়তো এই নারী এখানে বাস করতেন, কিন্তু কেউ তাকে এখানে বন্দি করেছিল। আমাদের গ্রামে পুরনো নথিপত্র ঘাঁটতে হবে। রনি কাঁপা গলায় বলল, কিন্তু যদি সে সত্যি এখানে মারা গিয়ে থাকে, তাহলে কি আমাদের তাকে মুক্ত করতে হবে নাকি তাকে থামাতে হবে? এই প্রশ্নের উত্তর তখনও কারো কাছে ছিল না। পরদিন গ্রামে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। লোকজন রাতে ছায়ামূর্তি দেখতে পেল যারা তাদের নাম ধরে ডাকছিল। পশুরা আচমকা উধাও হয়ে যাচ্ছিল। মানুষ ঘুমের মধ্যে কাঁদতে কাঁদতে উঠে আসছিল, আর সকালে আলো ফোটার পর তাদের শরীরে আঁচড়ের দাগ পাওয়া যাচ্ছিল। গোবিন্দ মিশ্র বুঝলেন, এই আত্মা শুধু মেনরের মধ্যেই নেই, বরং ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। গোবিন্দ মিশ্র, রনি আর দেবরাজ গ্রামের সবচেয়ে পুরনো পুরোহিতের কাছে গেলেন। তিনি এক শ্বেত শুভ্র দাড়িওয়ালা বৃদ্ধ, যিনি বহু বছর ধরে এই অঞ্চলের ইতিহাস জানেন। পুরোহিত চোখ বন্ধ করে গভীরভাবে বললেন, তোমরা যা জাগিয়ে তুলেছ তা একটি অভিশপ্ত আত্মা, তার নাম রাধিকা। রাধিকা? রনি হতভম্ব হয়ে বললেন। পুরোহিত মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ, বহু বছর আগে এই ম্যানরের প্রথম মালিক রাজীব সিংহ এই নারীর সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। সে ছিল রাজীবের স্ত্রী, কিন্তু তার প্রেমে অন্য এক নারী ছিল। রাধিকা সব জানতে পেরে তার উপর অভিশাপ দিয়েছিল, যতদিন এই ম্যানর থাকবে তার আত্মা এই বাড়িতে বাস করবে এবং কোনো পুরুষই এখানে শান্তিতে থাকতে পারবে না। দেবরাজ আতঙ্কিত হয়ে বললেন, তাহলে কি রনির বিপদ শেষ হয়নি? সে তো এখনো এই ম্যানরের মালিক। পুরোহিত চুপ করে গেলেন, তারপর গভীর স্বরে বললেন, তোমরা যদি রাধিকাকে মুক্ত করতে পারো তাহলে হয়তো গ্রাম আবার শান্তি ফিরে পাবে, কিন্তু যদি ব্যর্থ হও তাহলে সে তার প্রতিশোধ শেষ না করে থামবে না। গোবিন্দ মিশ্র বললেন, আমাদের রাধিকাকে খুঁজে বের করতে হবে। সে এখনো পুরোপুরি নিজেকে প্রকাশ করেনি, কিন্তু আমরা জানি সে এখানে আছে। রনি ধীরে ধীরে মাথা তুলল। আমি রাজীব সিংহের মতো নই, আমি এই ম্যানরের প্রকৃত উত্তরাধিকারী নই, তাহলে কেন সে আমাকে টার্গেট করেছে? পুরোহিত দীর্ঘ শ্বাস ফেলে বললেন, তুমি হয়তো তার শত্রু নও, কিন্তু তুমি এখন এই ম্যানরের বর্তমান অধিকারী। রাধিকার অভিশাপ এখন তোমার সাথেই বাধা রয়েছে। পুরোহিতের কথাগুলো রনির মাথা থেকে প্রতিধ্বনি হতে লাগলো। তুমি এই ম্যানরের অধিকারী, রাধিকা মুক্ত করো বা আটকে রাখো, সব সিদ্ধান্ত তোমার। রনি বুঝতে পারছিল এই সিদ্ধান্ত সহজ নয়। যদি সে রাধিকাকে মুক্ত করে তবে হয়তো এই অভিশাপের অবসান হবে, কিন্তু যদি রাধিকার খুদ এখনো না মিটে থাকে, যদি সে পুরো গ্রামকে ধ্বংস করে প্রতিশোধ নেয়। গোবিন্দ মিশ্র বললেন, আমাদের জানা দরকার রাধিকার আত্মা এখন ঠিক কি চায়। সে কি শুধুই প্রতিশোধ নাকি তার মুক্তির প্রয়োজন? রনির মনে হলো রাধিকাকে মুখোমুখি না হলে কিছুই বোঝা যাবে না।
আমাদের ওর সাথে কথা বলতে হবে। গোবিন্দ মিশ্র মাথা নাড়িয়ে বললেন, তাহলে আমাদের এক তান্ত্রিক অনুষ্ঠানের আয়োজন করতে হবে। তারা সিদ্ধান্ত নিল পূর্ণিমা রাতে মেননের মূল কক্ষে এক বিশেষ যজ্ঞের আয়োজন করবে। রনি, গোবিন্দ মিশ্র, দেবরাজ ও পুরোহিত মেননের ভিতর প্রবেশ করলো। তারা চারপাশে পবিত্র মন্ত্র লেখা এঁকে দিল, যাতে কোনো অশুভ শক্তি তাদের ক্ষতি করতে না পারে। গোবিন্দ মিশ্র ধূপ জ্বালিয়ে মন্ত্র পড়তে লাগলেন, ওর নমো, কালো আত্মা তোমাকে ডাকা হচ্ছে, তোমার কষ্ট জানাও, তোমার ক্রোধের কারণ বলো। বাতাস ধীরে ধীরে ভারী হয়ে উঠলো, মোমবাতিগুলো আলো একের পর এক নিভতে শুরু করলো। তারপর এক নারীর মৃদু হাসির শব্দ শোনা গেল। দোয়ার মধ্যে থেকে এক ছায়া গঠন নিল, আর ধীরে ধীরে রাধিকার অবয়ব স্পষ্ট হলো। তার ঠোঁটে অদ্ভুত এক হাসি। তোমরা কি সত্যি জানতে চাও কেন আমি এখনো এখানে আছি? গোবিন্দ মিশ্র বললেন, তোমার কষ্টের কারণ বলো, তাহলে হয়তো মুক্তি পাবে। রাধিকার চোখ দুটি লাল হয়ে উঠল। তোমরা সবাই বাবু আমি শুধু প্রতিশোধ নিতে এসেছি, কিন্তু জানো আমার আসল কষ্ট কি? রনি বলল, কি? রাধিকা ফিসফিস করে বলল, আমার সন্তান, ও আমাকে ডাকছে। গোবিন্দ মিশ্র বিস্ময়ে বললেন, তোমার সন্তান? রাধিকার চোখ দিয়ে কালো অশ্রু গড়িয়ে পড়ল। আমি গর্ভবতী ছিলাম, আর রাজীব সিংহ যখন আমাকে প্রতারণা করলো তখন আমি মারা গেলাম। কিন্তু আমার সন্তান, সে কি জন্মেছিল? আমি জানি না। আমার আত্মা এখনো তার খোঁজ করছে। পুরোহিত চমকে গেল। অভিশাপ শুধু প্রতিশোধের ছিল না, এটি ছিল এক মায়ের হারানো সন্তান। এটি ছিল এক মায়ের হারানো সন্তানের কান্না। তখন তারা বুঝতে পারলো যে এটা এভাবে শেষ হবে না। রাধিকার চোখ থেকে কালো অশ্রু ঝরছিল। তার শূন্য দৃষ্টি রনির দিকে নিস্তব্ধ ছিল। আমার সন্তান কোথায়? আমাকে তার সন্ধান দাও। রনির গা শিহরে উঠল। সে ভাবছিল, এই মেনরের মধ্যে কি সত্যি কোনো হারানো আত্মা আছে, নাকি এটা রাধিকাকে মুক্ত করার জন্য আরেকটি ফাঁদ? গোবিন্দ মিশ্র মন্ত্র উচ্চারণ করে বললেন, রাধিকা, তুমি কি নিশ্চিত যে তোমার সন্তান জন্মেছিল? রাধিকার গলা ভারী হয়ে এলো। আমি জানি না আমার মৃত্যুর পর কি হয়েছিল, কেউ বলে না। শুধু এতটুকু জানি, আমার আত্মা এখানে আটকে আছে, কারণ আমার সন্তান এখনো আমায় ডাকছে। পুরোহিত চোখ বন্ধ করে গভীর ধ্যান গেলেন। কয়েক মুহূর্ত পর তিনি ধীরে ধীরে বললেন, আমাদের মেননে আরো গভীর খুঁজতে হবে, হাতে হয়তো সত্যি কিছু একটা আছে। রনি, গোবিন্দ মিশ্র, দেবরাজ ও পুরোহিত মেনরের বিভিন্ন ঘরে খুঁজতে লাগলেন। তারা জানতেন এই মেনর বহু পুরনো এবং অনেক কিছু গোপন করা হয়েছিল। তারা নারীর ভূগর্ভস্থ অংশে নেমে গেল। সেখানে ধুলো জমে থাকা অনেক পুরনো আসবাবপত্র বা বাসামূর্তি ছিল। ঠিক তখনই ঠাস একটা দরজা হালকাভাবে নড়ে উঠল। রনিকা হাতে দরজাটি ধাক্কা দিল। দরজা খুলতেই তারা দেখতে পেল একটি ছোট্ট কঙ্কাল। পুরোহিত দ্রুত এগিয়ে বললেন, হে ঈশ্বর, এ তো এক শিশুর দেহাবশেষ। রাধিকার আত্মা আচমকা ছায়ের মতো ঝাঁপিয়ে পড়লো কঙ্কালটির দিকে, আর ফিসফিস কণ্ঠস্বরে খেপে উঠল, আমার সন্তান, আমি তোমাকে খুঁজে পেয়েছি। তারপর হঠাৎই মেনরের বাতাস আরো ভারী হয়ে উঠল। রাধিকার ছায়া মাটিতে গলে যেতে লাগলো, আর তার চোখ দুটো ধীরে ধীরে স্বচ্ছ হয়ে এলো। গোবিন্দ মিশ্র শান্ত গলায় বললেন, রনির সিদ্ধান্ত নিতে হবে। সে কি রাধিকাকে মুক্ত করবে, নাকি তার আত্মাকে এখনো চিরকাল আবদ্ধ রাখবে? রনি এক মুহূর্তে চুপ করে রইল। তার সামনে একটি ভয়ঙ্কর সত্য উন্মোচিত হয়েছে। এই মেনরে শুধু অভিশপ্ত ছিল না, এটি ছিল এক মায়ের আর্তনাদের কারাগার। সে গম্ভীর শ্বাস নিল, তারপর বলল, রাধিকা, তোমার সন্তান আজ তোমার কাছে ফিরে এসেছে। এখন তোমার সময় হয়েছে মুক্তি পাওয়ার। পুরোহিত গোবিন্দ মিশ্র দ্রুত এক মুক্তির মন্ত্র উচ্চারণ করলেন। রাধিকার আত্মা ধীরে ধীরে কঙ্কালটিকে জড়িয়ে নিল, আর তারপর এক ঝলকে আলোয় মিলিয়ে গেল। মেনরের বাতাস হালকা হয়ে গেল। সবাই অনুভব করলো যেন 100 বছরের অভিশাপ এক মুহূর্তে শেষ হয়ে গেল। রনি চুপচাপ দাঁড়িয়ে রইল, এবং সে বুঝতে পারলো যে এখন হয়তো তার সকল অভিশাপ শেষ হয়েছে। রনি তারা 4 জন মিলে আস্তে আস্তে সবাই বাড়ির দিকে রওনা দিল, এবং সবকিছু ঠিক আগের মতো হয়ে গেল। তো বন্ধুরা, এই ছিল আমাদের ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন, এবং আপনারা কেমন ঘটনা চান এটাও কমেন্টে